এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আজকে সোজাসুজি স্বর্ণালীতে আপনাদের সঙ্গে আমি সৃজিতা রয়েছি। দেখুন, যত সময় যাচ্ছে তত সাংসদ, বিধায়ক, নেতা সকলেই একে একে বড় ফাঁপড়ে পড়ছেন, যারা তৃণমূল জমানায় দর্পের সঙ্গে ভুল, অন্যায়, অপরাধ করে গিয়েছেন। অন্তত তাদের বিরুদ্ধে এরকমই অভিযোগ। আর সেই নামের তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অনুব্রত মণ্ডল রয়েছেন, অপরূপা পোদ্দার রয়েছেন, তার স্বামী রয়েছেন সব্যসাচী দত্ত, সুজিত বসু। এই তালিকা বহু লম্বা, কিন্তু বলার বিষয় একটাই, কোনো অপরাধ করে থাকলে নিস্তার নেই এই বর্তমান জমানায়। আসছি ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই নামি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। তো যেটা বলছিলাম, যে অপরাধ যদি করে থাকেন তাহলে তার কোনো নিস্তার নেই। আরেকটা বিষয়, এবং সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিগত তৃণমূল জমানায় আমরা দেখেছিলাম যে পুলিশের হাত পা সব প্রায় কেটে রেখে দেওয়া হয়েছে। পুলিশ যদি কেউ চায়ও আইন মোতাবেক কাজ করতে, তাদের গলা টিপে ধরার দায়িত্ব ছিল একেবারে তৃণমূল স্তরীয়, তৃণমূল নেতা থেকে শুরু করে বড় বড় হোতাদের। তারা এই কাজই করেছে। ফলত বহু ক্ষেত্রেই দেখা গেছে পুলিশ হয় ওই মাথায় ফাইল দিয়ে টেবিলের তলায় দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে, অথবা দেখা গিয়েছে যে কোনো না কোনো বড় নেতা এসে পুলিশকেই উল্টে হুমকি দিয়ে যাচ্ছে, সেটা সামনাসামনি হোক বা ফোনে হোক। সে নানা ধরনের হুমকি, সে ভাষাও আবার সবসময় উল্লেখ করা যায় না, এমন তাদের ভাষার ব্যবহার, এবং একজন উর্দিধারীকে সেটা সহ্যও করতে হয়েছে। হ্যাঁ, এদের মধ্যে কেউ কেউ ছিলেন যারা সত্যি সত্যি দলদাসে পরিণত হয়েছিলেন। এই যেমন শান্তনু সিনহা বিশ্বাসের মতো লোকেরা উঁচু উঁচু পদ নিয়ে আদতে তোলাবাজি করে গিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন মানুষ হিসেবে থেকে গিয়েছেন এরকম ধরনের পুলিশ আধিকারিকরা। আরো অনেক আছে, এই তালিকা বহু লম্বা, এবং উচ্চ পদে আরো বেশি বেশি বড় বড় গুরুত্বপূর্ণ নাম রয়েছে। কিন্তু বাকি হয়তো অনেকেই আছেন যারা কাজটা করতে চেয়েছেন কিন্তু কাজটা করতে পারেননি। আজকের দিনে দাঁড়িয়ে পুলিশের ওপর হম্বিতম্বিটাও আর চলবে না, সে আপনি যেই হন, চলবে না। কেন বলছি? দেখুন, কালকে আমরা আলোচনা করেছিলাম, সেই আলোচনার বিষয়বস্তুর মধ্যে অপরূপা পোদ্দার, তার স্বামীর গ্রেফতার হওয়া, রামনবমীতে অশান্তি করাকে কেন্দ্র করে 2023 সালে, সেটা আপনারা জানেন। এইবার আপনাদেরকে বলে রাখি যে কালকেই আপনারা জেনেছেন নিশ্চয়ই, যদি না জেনে থাকেন আরো একবার বলে রাখি যে অপরূপা পোদ্দার মেজাজ হারিয়ে ফেলেন। কয়েকজন পুলিশ তাকে ঘিরেছিলেন, কিছুটা প্রোটেকশন দেওয়ার জন্যই ছিলেন। সেই মহিলা পুলিশদের উদ্দেশ্যে হু আর ইউ, আপনারা কারা, আমার কোনো প্রোটেকশন চাই না, তাদের সে হাত ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন, বডি টাচ করছেন, কার্যত হাত ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন, পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন। কে ভেবেছিলেন অপরূপা দেবী আপনি যে আগের জমানায় যা চলেছে, আপনাদের জমানায় যা চলেছে, যে রাজত্ব চলেছে, সেটা এখনো চলবে না, এবং সেটা হয়ওনি। অপরূপা পোদ্দারের এগেইনস্টে তারপরেই পদক্ষেপ নেওয়া হয়, এফআইআর হয়, তাকে ডাকাও হয়েছিল থানায়, কিন্তু আজকে তিনি থানায় হাজিরা দেননি। প্রশ্ন হচ্ছে, কবে গ্রেফতার হবেন অপরূপা? কেন সহ্য করা হবে? কেন পুলিশ সহ্য করবে এই সমস্ত হম্বিতম্বি? এই প্রাক্তন এমপির হম্বিতম্বি কেন সহ্য করবে? গ্রেফতার করা উচিত এদেরকে। ভুল কাজ করেছে, উর্দিধারীর গায়ে হাত দিয়ে ভুল কাজ করেছে। তবে এইরকম ফাঁস থেকে বাঁচবেন না আরো অনেকেই। যেমন শুরুর নামটাই আপনাদেরকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তো গ্রেফতারের ভয়, মানে একবার আদালত, একবার বাড়ি, একবার দিল্লি, একবার বাড়ি, একবার আদালত, এই করে যাচ্ছেন, কিছুতেই পার পাচ্ছেন না। যতবার তাকে কণ্ঠস্বর নমুনার জন্য ডাকা হচ্ছে, তিনি কিছুতেই আর হাজির হচ্ছেন না। সাংঘাতিক কাণ্ড। প্রসঙ্গত এই মুহূর্তে একটা বড় ব্রেকিং আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রেফতারের ভয় ফের আদালতে চলে গিয়েছে। এবার তার
চিঠি গেল প্রধান বিচারপতির কাছে। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন। কি কারণে চিঠি? কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলায় দ্রুত শুনানির আবেদন করেছেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ উল্লেখ করে এই চিঠি দেওয়া হয়েছে বলে এখনো অবধি আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। শুনানির জন্য নতুন বিচারপতির এজলাস চেয়ে চিঠি অভিষেক ব্যানার্জির আইনজীবীর। প্রসঙ্গত জানিয়ে রাখি, তীর্থঙ্কর ঘোষ তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। কাজে এবার হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি চলে গেল যে সেখান থেকে যদি কোনোভাবে একটা রক্ষা কবচ নিয়ে আসা যায়, কোনোভাবে যদি বাঁচা যায়, কিন্তু কিছুতেই হচ্ছে না। আর ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময়ের পর সময় দিয়ে যাওয়া গেলেও কিছুতেই তিনি কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে দেন না। আরে জ্বালা! আপনি যদি কনফিডেন্ট হন, আপনি যদি মনে করেন যে আপনার কোনো ভুল নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে আপনি কেন যাচ্ছেন না? আর কোন ঘটনার ভিত্তিতে এটা হয়েছে? কোন ঘটনার ভিত্তিতে? তার মূলত কণ্ঠস্বরের নমুনা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ ভোটের আগে তিনি ভরা জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন ডিজে বাজিয়ে দেবেন। 4 তারিখ রেজাল্ট, 12টার পর তিনি ডিজে বাজাবেন। এমন ডিজে বাজানো হবে যে কান ঝালাপালা হয়ে যাবে। হ্যাঁ, আক্ষরিক অর্থে আপনার মনে হতেই পারে আর কি এমন কথা, কিন্তু এটা আক্ষরিক অর্থে যে তিনি বলেননি, হয়তো তিনি সেটা নিজেও জানেন। তিনি কি সন্ত্রাসের বার্তা দিচ্ছিলেন? তিনি কি যারা সেই সময় বিরোধী দল করছে সেই বিরোধী দলগুলির উপর হামলা, তাদের বাড়ি ভাঙচুর এবং ইত্যাদি ইত্যাদি যা যা আমরা উদাহরণ পেয়েছি, সেরকম কিছু করার বার্তা দিচ্ছিলেন যারা তৃণমূলের কর্মী সমর্থক তাদেরকে? তাই জন্য কি ডিজে বাজানোর মন্তব্য করেছিলেন? তার এই মন্তব্য করার পরেই কিন্তু পরবর্তী সময় নির্বাচনের ফলাফল বেরিয়ে যাওয়ার পর একটি এফআইআর দায়ের হয় এবং সেই নিয়েই শুনানি, সেখানেই তার কণ্ঠস্বর নমুনা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছুতেই রাজি হচ্ছেন না। আচ্ছা, তার আগে আপনাদেরকে একবার মনে করে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, একবার মনে করে নিন। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি কোন ভাষার কথা বলতে চেয়েছিলেন? কোন ভাষায় বোঝার কথা বলতে চেয়েছিলেন? আর দিল্লি থেকে কিসব বাবাটা বা অদ্ভুত নোংরা শব্দের ব্যবহার, কিসব উল্লেখ করছিলেন, কেন করছিলেন এগুলো? এক তো দিল্লি আমাদেরই দেশের রাজধানী, সেটা আপনারা হয়তো মানতে চাননি, কারণ পশ্চিমবঙ্গকে আপনাদের বোধহয় মনে হচ্ছিল যে এটি ভারতের একটি অঙ্গরাজ্য নয়, বরং একটা অন্য দেশ। এটা হয়তো আপনাদেরই মনে হয়েছিল। কিন্তু এরকম ধরনের উস্কানিমূলক মন্তব্য আপনি করেছিলেন কেন? মন্তব্যটা করার সময় মনে ছিল না? এখন পালিয়ে বেড়াচ্ছেন, এখন বাঁচার জন্য 10 বার করে আদালতে দৌড়চ্ছেন, রক্ষা কবচ চাইছেন। আরে এত কনফিডেন্স থাকলে যান না, চলে দিয়ে আসুন না একটা নমুনা। কি সমস্যা রয়েছে? আপনি তো কনফিডেন্ট, আপনি তো কোনো অন্যায় করেননি। আপনি তো নিজে বলেছেন যে আপনি নাকি অন্য ধাতুতে তৈরি। আপনি অন্য ধাতুতে তৈরি, আপনাকে যখন ডাকা হবে তখন যাবেন। যতবার নাকি আপনাকে ডেকেছে আপনি নাকি ততবার গিয়েছেন। মোদী সরকারের ইডি সিবিআই, আপনার মনে হয়েছিল যে ইডি সিবিআই সব নাকি মোদী সরকারের, এটা আপনার ধারণা। যদি এগুলো সবই তদন্তকারী সংস্থা, স্বাধীন তদন্তকারী সংস্থা, যাই হোক, তারা নাকি আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি, টাচ পর্যন্ত করতে পারেনি। তাহলে তো আপনার তো কোনো ভুল নেই, আপনার তো কোনো অন্যায় নেই আপনার বক্তব্য অনুযায়ী। তাহলে আপনি চলে যাচ্ছেন না কেন? বরং আপনি এর আগে প্রচন্ড কনফিডেন্স দেখিয়ে যে বলেছিলেন যে আমি অন্য ধাতুতে তৈরি, একবার সেই বক্তব্যটাও শোনাই, কারণ আজকের দিনে সেটা সত্যিই শোনাতে ইচ্ছা করছে, কারণ আপনার সেই কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি না। কোন ধাতুতে তৈরি বড় জানতে ইচ্ছা করছে আমাদেরও। একটু শুনে নিন কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আমি অন্য ধাতুতে তৈরি, এটা আপনারা সকলে জানেন।
নরেন্দ্র মোদীর সরকার ইডি সিবিআই লাগিয়ে আমার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। আমি মাথা উঁচু করে গেছি, যতবার ডেকেছে গেছি, যতবার ডাকবে যাব, কিন্তু বাংলার অসম্মান হতে দেবো না। যদি কেউ ভাবে যে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে আঙ্গুল উঁচিয়ে কথা বলে বাড়িতে ঢুকিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে বিশুদ্ধ লোহা। যত তাকাবে, যত পোড়াবে, যত আঘাত করবে, যত প্রহার করবে, তত শক্তিশালী হবে। দেখেছেন, আপনি তো কনফিডেন্ট ছিলেন, আপনি তো অন্য ধাতুতে তৈরি, তাহলে এখন কেন মুখ লুকোচ্ছেন, এখন কেন পালিয়ে বেড়াচ্ছেন? আচ্ছা একটু মনে করুন না, যখন এই সই জাল চক্র, মানে যখন শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেস যখন অব্দি একটা গোটা ছিল সম্ভাব্য, সেই সময় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলে একখানা লেটার পাঠিয়ে দেওয়া হলো, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাইন করা ছিল। সেটা পরে জানা গেল, এবং সেই অভিযোগ কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারাই করলেন যে না, সেখানে সকলের সাইন নেই, আমরা গিয়ে সাইন করে নিই, কিছু কিছু জায়গায় ব্লক লেটারে লেখা ছিল। সেটার জন্য যখন ডাকা হচ্ছে, সেখানেও আপনি ধানাই পাড়াই করছেন। একটা কেস তো নয়, মানে খালি এই ডিজে বাজানোর কণ্ঠস্বর নমুনার তো কেস নয়, কতগুলো কেস এখন অব্দি আপনার মাথায় ঝুলছে। আমার মনে হয় সেটা একবার একটু মনে করিয়ে দেওয়া উচিত দর্শকদের, যে আমরা যদি একটু পিছন দিকে তাকাই, তাহলে ডায়মন্ড হারবার যে মডেল বানিয়ে রেখেছেন, সেখানেও দুর্নীতি করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয়েছে। এক বিজেপি নেতাই সেই অভিযোগ দায়ের করেছেন। রয়ে গেল, একটা হয়ে গেল। আচ্ছা, এই সইজাল কাণ্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ হয়ে গেল দুটো। 3 নম্বর আসুন, পুরসভা থেকে নোটিশ, দুবার করে নোটিশ সময় চাওয়া, কি না লিপস অ্যান্ড বাউন্সের যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, শান্তিনিকেতনের যে বাড়িটা তৈরি হয়েছে, সেই সমস্ত আদৌ সঠিক জায়গায় তৈরি হয়েছে কিনা, হয়ে থাকলে তার তথ্য দিন, জানান যে কেন বাড়ির এই অংশগুলো ভাঙা হবে না। নোটিশ পেয়ে গেলেন, হয়ে গেল। আচ্ছা, এবার আসুন এই ডিজে মন্তব্যে। সেই ডিজে মন্তব্যে যে কণ্ঠস্বরের নমুনা আপনি আর দিতেই চাইছেন না। আরো একটা আছে, ভুলে যাবেন না, প্রাথমিক শিক্ষা দুর্নীতি। প্রাথমিক শিক্ষা দুর্নীতি, সেখানে সেই কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল, মনে পড়ে? এই কেসেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি নিজেকে এড়িয়ে যেতে পারছেন না। এবারও আপনি কনফিডেন্ট তো? এবারও বলবেন তো আপনি অন্য ধাতুতে তৈরি? এবারও বলবেন যে দিল্লির থেকে কেউ এসে আমাকে কেউ কিছু করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি? এত কনফিডেন্স পান কোথা থেকে? আবার তিনি বলছেন যে আমাকে জিজ্ঞাসাবাদ করে ওদের সময় নষ্ট হয়, আমারও সময় নষ্ট হয়, সবার সময় নষ্ট হয়। যা যা তথ্য আছে সব সামনে আনা হোক, আর তথ্য সামনে আসার জন্যই তো তদন্ত হচ্ছে। আপনি যান, আপনি যাচ্ছেন না কেন? আরো একটা বক্তব্য শোনাবো। আপনার এই তৃণমূলের জমানায় আপনি যা যা বলে এসেছেন কনফিডেন্সের সঙ্গে, আপনি ভেবেছেন আপনার টিকিটই কেউ ধরতে পারবে না, আপনার পিসি আছে পিছন দিকে, আপনাকে বাঁচিয়ে দেবে, আপনি যত সন্ত্রাসী করুন না কেন। আজকে দেখুন, আজকে কেউ নেই আপনার জন্য, আপনার পিসির সঙ্গেও কেউ নেই, এটাই বাস্তব। চোখে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যদি এখন দেখে দেখেন রিপাবলিক বাংলা। এর আগের আরো একটা বক্তব্য আমি শোনাতে চাই, যে সময় তিনি বলছেন যে আমারও সময় নষ্ট হচ্ছে, তাদেরও সময় নষ্ট হচ্ছে, তথ্য সামনে আনা হোক, আমাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই, আমি দরকার হলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করবো। এই কথা তো আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ভরা মঞ্চে দাঁড়িয়ে এরকম ধরনের কথা বলা যায় না, কোনো সভ্য দেশে, যে দেশে আইন শৃঙ্খলা রয়েছে, সেরকম একটা রাজ্যে দাঁড়িয়ে এরকম ধরনের কথা বলা যায় না। আপনি বলেছেন, আপনার মনে হয়েছে ওটাই নিয়ম। তা এত তো কনফিডেন্স ছিল আপনার। শোনাও, আমি চালানোর চেষ্টা করবো সেই বক্তব্যটা, যেখানে তিনি বলেছেন ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করবেন তার কোনো দোষ থাকলে। একবার শোনান, সেটা শোনাও। যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদের সময় নষ্ট, আমারও সময় নষ্ট। নির্যাস হচ্ছে একটা আস্ত হাস্যডিম্ব আর শূন্য, যেটা আমি গতকালও বলেছিলাম, যে আমার বিরুদ্ধে যদি কোন রকম কোনো তথ্য বা প্রমাণ থাকে জনসমক্ষে আনা হোক, আমাকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নেই। সরাসরি একটা ফাঁসির মঞ্চ করা হোক, আমি সেখানে গিয়ে মৃত্যুবরণ করব। আমি 3 বছর আগে পয়লা কেসেও একই কথা বলেছিলাম, গরুতেও একই কথা বলেছিলাম, এবং আজকে দাঁড়িয়ে 3 বছর পরে এসএসসি কেসে যখন আমাকে সিবিআই ডেকেছে কোর্টের অর্ডার কমপ্লাই করে, আমি সেখানে দাঁড়িয়েও এই নিজাম প্যালেসে একই কথা বলছি। যাই হোক, এসব বড় বড় কথা অনেক শুনিয়ে নিয়েছি,
কিন্তু বর্তমান সরকারের আমলে আমরা আশা রাখি যে কেউ অপরাধ করলে সেই শাস্তি তাকে ভোগ করতে হবে। এই মুহূর্তে যারা যারা আমাদের অতিথি রয়েছেন, চলুন প্রত্যেকের সঙ্গে আমরা একবার পরিচয় পর্বটা সেরে নিই। দেবাশিস ধর বিজেপি বিধায়ক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন আজকে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন সন্ময় ব্যানার্জি ইউটিউবার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত গুহ প্রযুক্তিবিদ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলবো। আগেই আমি বিজেপি বিধায়ক দেবাশিস ধরের কাছে যাই। দেবাশিস বাবু, আপনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উর্দি পরে কাজ করেছেন, শীতলকুচির মতো ঘটনা আপনি নিজে সামনে প্রত্যক্ষ করেছেন। আপনি কি কি ভোগ করেছেন সেটা আপনিই ভালো জানেন। সেই আমল আর এই আমলের আমরা পার্থক্য দেখতে পাবো? অবশ্যই পাবো। সেই আমলটা চলতো একটা অন্য নিজেদের মতো আইন সংবিধান, নিজেদের মতো সাম্রাজ্য বানিয়ে, আর এই আমলটা চলে ভারতবর্ষের সংবিধানের উপরে দাঁড়িয়ে, ভারতবর্ষের আইনি ব্যবস্থার উপরে দাঁড়িয়ে এবং আইনের শাসনের উপরে দাঁড়িয়ে। 2 নম্বর কথা, আপনারা যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলেন, ওই একদম চটুল সিনেমাগুলোতে যে ধরনের ডায়লগ থাকে, আমার মনে হয় ছোটবেলা থেকে এগুলো দেখতে উনি অভ্যস্ত ছিলেন। আর নতুন যে সিনেমা হবে, মানে আমারও তো অনেক বন্ধু বান্ধব আছে ও সিনেমা তৈরি করছে, আমিও মাঝে মাঝে তাদেরকে বিভিন্ন ভাবে হেল্প করে দিই। তো বলবো যে সংলাপ লেখার ক্ষেত্রে এরকম যদি এরকম কোনো চটুল সিনেমা করতে হয়, সেক্ষেত্রে যেন অভিষেক ব্যানার্জিকে হায়ার করে, যেগুলোতে ওই দর্শকরা ওই কিছু না বুঝেই হাততালি দেয়, এরকম অনেক সিনেমা আছে। তো আমার মনে হয় মানে যে ডায়লগ গুলো দিতে পারে, উনি কিছু কিছু জিনিস আমার মনে হয় ছোটবেলা থেকে অ্যাট্রাক্ট করতো, যে বড় বড় নায়করা আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে তৃণমূল আমলে এই যে আমরা এত বলি না যে পুলিশের কোনো শক্তি ছিল না, পুলিশ দলদাস হয়ে গিয়েছিল, পুলিশ ফাইল চাপা দিয়ে চেয়ারের নিচে বসে থাকতো, মানে এগুলো নেতারা সত্যি করতেন? মানে সে কাউন্সিলর হোক, একজন তৃণমূলের নেতা হোক, পঞ্চায়েত সদস্য হোক, তারা গিয়ে পুলিশকে ভয় দেখিয়ে আসছে? মানে এটা কি সম্ভব নাকি? কেন করবে না? ধারাবাহিকভাবে কতগুলো অপদার্থ ডিজি যাদের উপরে মানুষ মানে বা ধরুন অন্যান্য যে অফিসাররা রয়েছেন, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে অন্যান্যরা রয়েছেন, তাদের উচিত ছিল মানে তারা দেখুন, মুখ্যমন্ত্রী হচ্ছে সেই সরকারের মুখ, কিন্তু সরকারটা চালায় কিন্তু তার পিছনে আমলাদের একটা বিশেষ ভূমিকা আছে। কতগুলো ডিজির নাম আমি বলবো, মানে সময়টা তো খুব সংক্ষিপ্ত। এই সুরজিৎ কর পুরকায়স্থ, রাজীব কুমার এরকম, বা তার আগে ছিল মনোজ মালবিয়া, এরা মোটামুটি যেরকম একটা সময় আমাদের ওই ইয়ের আমলে, সিরাজদৌল্লার আমলে, তার আগে যে তার সেনাপতিরা ছিল যে বিক্রি করে দিয়েছিল না যুদ্ধের আগেই, মানে কি বলে বিরোধী শক্তি। দেবাশিস বাবু, আসছি আপনার কাছে। আপনি যেহেতু অনেকটা দূরে রয়েছেন, জুমে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিছুটা যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়েছে। আমি আবারও আপনার কাছে আসছি, তার পাশাপাশি একবার একটু স্টুডিওয়ে আসি। স্টুডিওতে এই মুহূর্তে যে সকল অতিথিরা রয়েছেন, আমি একবার একটু চলে যাই অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র, তার কাছে। অঙ্কন, অপরূপা পোদ্দারকে আমরাও অপেক্ষায় আছি যে অপরূপা পোদ্দার কবে গ্রেফতার হবে, আর এই জঙ্গলরাজের শেষ এত দম এখনো, এটা আমরা কবে দেখতে পাবো? এটার অপেক্ষায় আমরাও আছি। না দেখুন, তৃণমূল কংগ্রেসটা হচ্ছে অফ দ্য ক্রিমিনাল, ফর দ্য ক্রিমিনাল, বাই দ্য ক্রিমিনাল বলে একটা পার্টি। এদের আউট অ্যান্ড আউট একটা দল, পুরোটাই দুষ্কৃতি নির্ভর, দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত এবং দুষ্কৃতীদের জন্য পরিচালিত হচ্ছে এমন একটা রাজনৈতিক দল আগে হয়তো ছিল, যতদিন সংগঠনের রাশটা হয়তো সৌরপ্রিয় দত্তদের মতো কয়েকজন ওই গুণাগুন্তি কিছু রাজনৈতিক কর্মীদের হাতে ছিল। তারপর যখন থেকে দলটা শাহজাহান, জাহাঙ্গীর, শওকত এই ধরনের ক্রিমিনালদের ওপর চলে গেছে, তখন থেকে এটা পুরোপুরি একটা দুষ্কৃতী সংগঠন, একটা মাফিয়া সংগঠন পুরোপুরি। এমনকি যে কোনো এলাকায় আপনি দেখুন, দলটা শেষ কয়েক বছরে কোনো রাজনৈতিক কর্মী মানে যারা রাজনীতির সাথে যুক্ত এমন মানুষ করতো না। সেটা আমার এলাকায় হতে পারে, আপনার এলাকায় হতে পারে, গোটা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হতে পারে। যদি রাজনৈতিক কর্মী কিছু থেকে থাকতো, তারা পিছনের সারিতে, তারা মঞ্চের নিচে, তারা বিক্ষুব্ধ হয়ে সাইডে থাকতো, কিছু ক্রিমিনাল মিলে তৃণমূলটা পরিচালিত করত। এবং তার পরিণতি এটাই হয়েছে, ক্রিমিনালদের দ্বারা যখন একটা দল চলছে, তার যাদের লক্ষ্য হচ্ছে 365 দিনে একদিন ভোটের দিন ভোট লুট করব, আর বাকি 364 দিন মানুষকে লুট করব, সেই
লুঠের সংস্কৃতি, গুন্ডা তোষণ করেছেন মমতা ব্যানার্জি। পুলিশ মন্ত্রীর চেয়ারে বসে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে দিয়ে, পুলিশের বন্দুকটাকে কেড়ে নিয়ে পুলিশকে টেবিলের তলায় পাঠিয়ে দিয়েছেন আর দুষ্কৃতীদের দ্বারা সমাজটাকে পরিচালনা করেছেন। এই জায়গায় এখন তৃণমূলে 3 ধরনের তৃণমূল রয়েছে, একদল জেলে, একদল বেলে, আর এক দলের ডাক এলো বলে। এবার এই ডাক এলো বলের তালিকা তো দীর্ঘ। শওকত থেকে জাহাঙ্গীর কেউ ছাড় পায়নি, সুজিত থেকে সব্যসাচী কেউ পায়নি, উদয়ন থেকে খোকন কেউ পায়নি। কিন্তু আমাদের সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, আমরা কোনো মমতা সংবিধান বা কোনো অন্য সংবিধান মানব না, দেশের সংবিধান মানবো। বিএনএসএস মেনে সেই কাজ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলে দিয়েছেন বিধানসভার বুকে, নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। কোন চোর, কোন চিটিংবাজ, কোন তোলাবাজ, কোন দুষ্কৃতী এই রাজ্যে ছাড় পাবে না। আমি দেবাশিস বাবুকে আরো একবার পেয়ে গেছি। দেবাশিস ধর বিজেপি বিধায়ক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, আপনি অনেক বড় বড় নাম বলছিলেন রাজীব কুমার টুবারদের মতো। আমি আপনার একটা অভিজ্ঞতাকারী ছোট করে জানতে চাই যে শীতল কুচিতে ঠিক কি হয়েছিল, আপনার সঙ্গে ঠিক কি হয়েছিল, কি সমস্যা হয়েছিল আপনার? দেখুন, এটা কোনো সমস্যা নেই, এটা একটা তাৎক্ষণিক ঘটে যাওয়া ঘটনা। ইলেকশনের দিনে আগের মুখ্যমন্ত্রী যেভাবে প্রভোকেশন দিয়ে রাখেন, উনি প্রভোকেশন দিতে অভ্যস্ত, এই প্রভোকেশনে দিয়েছিলেন এবং তার জন্য ওই লোকজন এসে ওই দিন বুথে এসে অ্যাটাক করে, এই ঘটনাটা ঘটে যায়। তো এই ঘটনাটা ঘটে যাওয়ার জন্য যেটা দেখুন, মানে তখনকার আইপিসিতে বিভিন্ন রকম মানে রাইট অফ প্রাইভেট প্রপার্টি বা লাইফ, এগুলো তো সেকশন আছে, সেগুলো ছেড়ে দিয়ে উনি ঘটনাটাকে এমন ভাবে টুইস্ট করিয়ে দিলেন, পুরো ঘটনাটা মানে প্যারামিলিটারি ফোর্স, মানে অভিষেক ব্যানার্জি এখন কিন্তু চাইছে ওনাকে সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া হোক। আর এই সেন্ট্রাল সিকিউরিটি এবং আমার এগেনস্টে যখন চক্রান্ত করে হয়েছিল আমাদের মার্ডার কেসে, ওইভাবে ট্যাগ করে ফাঁসানোর জন্য, মানে ভারতবর্ষের আইন উঠে গেল। কে করছেন? মানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কাজ করছেন নাকি মমতা ব্যানার্জি নিজে? আপনাদের মনে নেই যে অডিও ক্লিপটা লিক হয়েছিল যে এসপি কে কেসে ফাঁসাও? তো ওই ব্যক্তিটি, ওই এসপি আমিই ছিলাম। এবং সব থেকে বড় কথা, প্যারামিলিটারি ফোর্সকে আমাকে বলেছিল অ্যারেস্ট করে তাদের সমস্ত রকম মানে আর্মসকে সিজ করতে। মানে আইনের পও জানে না, মানে মুখ্যমন্ত্রী না বলে ওনাকে মুখ্যমন্ত্রী বলাটাই ভালো ছিল। এবং মানে এই সমস্ত পুলিশ মন্ত্রী ছিল, আমি বললাম তো মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা ওনার ছিল না, আইন বুঝতো না। সব থেকে বড় কথা বলছি, যে চামচাগুলো ইয়ে করতো ওনাকে, মানে ওনার মানে ইয়ে অনুযায়ী পুরো ব্যাপারটাকে অর্কেস্ট্রার মতো সাজাতো, তারা আরো ভয়ঙ্কর ছিল। কারণ তারা এরকম ভাবে পা চেটে না চললে কোনোদিন কিন্তু পুলিশি ব্যবস্থা এবং আইনের শাসন এতটা খারাপ হতে হতো। এবং এখনো অব্দি লাস্ট কথা বলছি, যে দুর্নীতি এখনো বেরিয়েছে এটা 10%। যখন পুরো এই আমরা সরকারের মধ্যে আরো যত ভিতরে ঢুকবো, আপনি দেখবেন যে এমন কোন দপ্তর নেই। আর দুর্নীতির কি পাহাড় হতে পারে, কিভাবে গভর্নমেন্ট মানি সাইফনিং হয়েছে এবং কিভাবে আমলারা কাজ করেছে। মানে আমলারা নিজেরাই এসে তখন বলবে যে আমরা বাধ্য হয়েছি এই কাজ করতে। ভয়াবহ। মানে সব থেকে বড় কথা, যে আমলারা মানে চিফ সেক্রেটারি, ডিজি যারা এই সময় ছিলেন এবং সঙ্গে আরো বেশ কিছু জন অফিসার যারা ছিলেন, এই র্যাকেট ছিল ভিসিআর সার্কেল, এদের প্রত্যেকটাকে ধরে অ্যারেস্ট করা উচিত এই সময়। দেবাশিস বাবু, আপনাকে বাধা দিলেন এবং আপনার কথাগুলো শুনে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমি সৌরপ্রিয় দত্তের কাছে যাব, তবে তার আগে শুভেন্দু অধিকারী একটি বক্তব্য রাখছেন, আমাদের সেই দিকে নজর রাখতেই হবে। দেখুন, কাজ হয় গত 3 বছর আমরা NHM-এ যুক্ত হয়েছি, আয়ুষ্মান ভারতে যুক্ত হয়েছি। আয়ুষ্মান মন্দির আজকেই দেখবেন বেশ কয়েকটা আয়ুষ্মান মন্দির, যেটা 45 দিনের মধ্যে কমপ্লিট হয়েছে, উদ্বোধন হয়েছে। 208টা 110 অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে, 102 অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে প্রসূতি মায়ের জন্য। হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে।
দাদা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জনবিন্যাস যে সমস্ত রাজ্যে বদলেছে, একটি ও মডেল তো দেখিয়েছেন ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে যারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে, যেখানে জনবিন্যাস বদলে গেছে, তারা ফিল্ড সার্ভেও করতে যাবে। আপনারাও তো বলেছিলেন ভোটের আগে যে এখানে বিভিন্ন জায়গায় জনবিন্যাসের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আপনারাও কি? আপনার কাছ থেকে মুখে শুনে তো বলবো না। আমাদের একটা উচ্চ পর্যায়ের মিটিং দিল্লিতে 7 তারিখে হবে, সেখানে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের লোকেরা থাকবে, পশ্চিমবঙ্গ থেকে আমি সহ আমাদের স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিক, সিএস, ডিজিপি সবাই যাবেন। আমরা যৌথভাবে আলোচনা করে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের যে গাইডলাইন বা তার যে মার্গদর্শন, তাতে আমরা কাজ করব, একসঙ্গে কাজ করব। এবং প্রথম ধাপে আমরা অনেকগুলো কাজ করেছি এই 45-50 দিনে। একশো হচ্ছে বিএসএফ কে জমি হস্তান্তর করা, দ্বিতীয় হচ্ছে 12টি জায়গায় হোল্ডিং স্টেশন তৈরি করা, এবং প্রায় 5-10 হাজারের কাছাকাছি মানুষকে আমরা ডিপোর্ট করতে পেরেছি যারা অবৈধ অনুপ্রবেশকারী। এখনো 1000-1500 মানুষ আমাদের বিভিন্ন হোল্ডিং স্টেশনে রয়েছে। বর্ডারের থানাগুলি বিএসএফ এর সঙ্গে যৌথভাবে সম্পর্ক রেখে তারা যারা অবৈধ অনুপ্রবেশকারী বা ভারতীয় নয় তাদেরকে হোল্ডিং স্টেশনে আনছে এবং তাদেরকে কথা বলে প্রোটোকল মেনে, পররাষ্ট্র নীতি বা তার যে গাইডলাইন আছে মেনে থ্রু বিএসএফ হ্যান্ডওভারও হচ্ছে। আমি যেটা সরকারে আসার পরে করতে পেরেছি, আগের সরকারের সঙ্গে সিপিএম বা তৃণমূলের সরকারের সঙ্গে যেটা তফাৎ, সেটা হচ্ছে আগের সরকার এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মানে যারা সিএ এর আওতায় পড়ছেন না তাদেরকে ধরে জেলে পাঠাতেন এবং তারা আমাদের ভাত খেতেন, আমাদের কাপড় পরতেন, আমাদের ওষুধ নিতেন। আমি এসে সেটাকে তুলে দিয়েছি, আমরা তুলছি, হোল্ডিং স্টেশনে রাখছি 1 দিন 2 দিন 3 দিন, তারপরে আমরা সরাসরি রিপোর্ট করছি। এবং মূলত ভোটার লিস্টে ডিটেক্ট আর ডিলিট যারা হয়ে গেছে, এবারে দ্বিতীয় যে অংশটা বাকি আছে ডিপোর্ট, সেই কাজটা চলছে। এই কাজটা খুব দ্রুতর সঙ্গে চলছে, দুটো কাজ একসঙ্গে চলছে, ডিপোর্টের কাজও চলছে আর বর্ডারে বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের কাজ চলছে। কারণ এটা শুধু পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষার প্রশ্ন নয়, জাতীয় সুরক্ষার প্রশ্ন রয়েছে। আর এই জনবিন্যাস বদলে যাওয়ার যে বিষয়টা এর সঙ্গে যুক্ত, 1 আগস্ট থেকে সেন্সাস শুরু হচ্ছে এবং এই সেন্সাসের ফল পাবেন 27 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। এই সেন্সাসের চিত্রটা এসে গেলে আরো বেশি করে আগামী দিনে লং টার্মে পশ্চিমবঙ্গের এই ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে আমরা অনেকগুলো फ्रूटफुल एक्शन নিতে পারবো भारत सरकार এবং স্বরাষ্ট্র দপ্তরের গাইডলাइन মেনে। दादा हिंदी में दादा क्या कहना चाहेंगे जिस तरह से आज अन्नपूर्णा अभी आप लोगों ने किया, कुछ क्या कहना चाहिए? देखिए, मोदी जी का गारंटी था, पश्चिम बंगाल सरकार वो गारंटी पूरा करने का काम कर रहा है। आज 1,10,00,000 हमारी नारी शक्ति का खाते में थ्रू डीबीटी 3,000 करके रुपया चला गया और भी 20 लाख प्रोसेस में है। कुल 1,60,00,000 का पिटीशन आया था, 26 लाख का रिजेक्ट हुआ, क्राइटेरिया फुलफिल नहीं किया। बाकी लोग को हम लोग ट्रांसफर करने का आज बड़ा एक हर असेंबली में मानने चलिए 35,000 करके आज बेनिफिशियरी दीदी बहन को उनका अकाउंट में खाते में मिला। हमारी मोदी जी का जो गारंटी था, संकल्प पत्र में हम लोग का जो वादा था, वो पूरा करने का काम ये डबल इंजन का सरकार कर रहा है। नॉट ओनली द अन्नपूर्णा योजना, आज से विकसित भारत जी राम जी चालू हुआ है। कल इनोग्रेशन होगा, तिरुपति से करेगा हमारी ग्रामीण मिनिस्टर शिवराज सिंह चौहान जी। पश्चिम बंगाल में 2,56 लाख गांव में रहने वाला आदमी वो इसके दौरान 125 दिन का काम मिलेगा और एवरेज मान के चलिए अनस्किल को 300, सेमी स्किल को 450 और स्किल को 600 रुपीज डेली मिलेगा। ये एक बड़ा कार्यक्रम भी हमारी आज से शुरू हो गया, विकसित भारत जी राम जी। बाकी बहुत सारा बजट में हम लोग स्कीम लिया है, बहुत सारा सेंट्रल गवर्नमेंट का स्कीम में भी हम लोग इतना दिन तक पिछले सरकार ने उसमें नहीं चालू किया था पश्चिम बंगाल में। इसमें
कोई पार्टी का क्या नुकसान हो वो तो पता नहीं मुझे, लेकिन आम जनता का बहुत नुकसान हुआ। इसलिए कल हमारी पश्चिम बंगाल में सचिवालय सेक्रेटेरिएट में सब मिनिस्टर का साथ हेड ऑफ द डिपार्टमेंट का पूरा दिन का मीटिंग है। हम लोग ये हमारी जो बजट है उसका इम्प्लीमेंटेशन और सेंट्रल गवर्नमेंट का जितना भी स्कीम है, जितना भी अपॉर्चुनिटी का है, उनके अंदर कैसे बंगाल का ज्यादातर लोग को उनका बेनिफिट उनको देना चाहिए और देना होगा, उसका पूरा रोड मैप कल हम लोग करेंगे। आपने सेंसस की बात की है, बॉर्डर की बात की है, जिससे रिपोर्ट का भी बात कर रहे हैं दादा, क्या ये चल रहा है? आपको तो बहुत बार आप लोग न्यूज भी किया है। 1 अगस्त से आपने बोला सेंसस की बात कर रहे हैं। 1 अगस्त से बंगाल में सेंसस चालू हो रहा है, पूरा देश में चालू हो रहा है, उसका पूरा तैयारी चल रहा है हमारी लगातार। जिस और सेंसस रिपोर्ट आ जाने का बाद आपको सब मिल जाएगा। इस बार डिजिटल सेंसस हो रहा है, इस बार सेल्फ डिक्लेरेशन का मौका है, इस बार जातिगत जनगणना है, सब चित्र आ जाएगा, दूध का दूध पानी का पानी हो जाएगा। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনছিলাম এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললেন। হোল্ডিং সেন্টার থেকে শুরু করে সেন্সাস থেকে শুরু করে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কথা বলছিলেন। আমরা মূল আলোচনায় ফিরে আসি যে তৃণমূল জমানায় পুলিশের অবস্থা কি ছিল। দেবাশিস ধর বিজেপি বিধায়ক বর্তমানে, তিনি তার অভিজ্ঞতার কথাও বলছিলেন। সৌরপ্রিয় বাবুর কাছে যাব। সৌরপ্রিয় বাবু, একজন রাজ্যের একজন পুলিশ মন্ত্রী যদি যে কোনো ঘটনা টুইস্ট করাতে যুক্ত হয়ে যান, অভিযোগ যেমনটা উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, তাহলে তো সেই রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর হবেই। মানে কি করে এসেছেন আপনারা, যদি আপনি তৃণমূলের সমর্থক হয়ে থাকেন? দেখুন, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে পুলিশ মন্ত্রী দেবাশিস বাবু যে ধরনের অভিযোগগুলো করছেন, উনি ওনার মতন করে বলছেন, অবশ্যই হয়তো ওনার কথার মধ্যে সত্যতা আছে। তো বলতেন, আমিও তো একটা কথা বলতে পারি, উনি ওনারটা বলছে, আমি বলছি এগুলো কোনোটাই আদালতে প্রমাণিত নয়। উনি যে অভিযোগগুলো করছেন এগুলোকে প্রমাণ করতে হবে। কেউ কিছু বলে দিল তার মানে সেটা সত্যি হয়ে গেল এমন তো বিষয় নয়, সেটা হয়তো উনি সত্যি কথাই বলছেন। তবে এটা আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকার সময় অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশকে গালিগালাজ করেছিল, তাতে অনুব্রত মণ্ডলের যে শাস্তি হয়নি, এটা নিয়ে আমি এইখানে ডিবেটে বসেও সেদিনকে বলেছিলাম, আজকেও এখানে বসে বলছি, এটা শুধু অনুব্রত মণ্ডল নয়, এটা সমগ্র সমাজের একটা বদনাম সেদিনকে হয়েছিল, এটা মানুষ ভালোভাবে নেয়নি। সুতরাং সেদিনকে যদি এই বিষয়টা খুব কড়া হাতে দমন করা যেত, যে পুলিশকে এইভাবে করে ব্যবহার করা এত দমকে দিয়েছিল দাদা, এই যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, কোনো পুলিশকে কোনো কথা বলা, পুলিশকে বোমা ছুড়ে মারা, রাত 9টার মধ্যে সব সাফ করে দেবে, এই যে মন্তব্য, আমি আপনার কাছে যাবো সৌরপ্রিয় বাবু। একবার অনুব্রত মণ্ডলের একটা বক্তব্য আমি শোনাতে বলবো যে পুলিশকে কিভাবে থ্রেট দিচ্ছেন উনি। দেখো, পুলিশ উর্দিধারী পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন, অনুব্রত মণ্ডল থ্রেট দিচ্ছেন। দেখুন একবার ছবিটা। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা মধ্যে আমি ঢুকে যাবো, একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না। না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, কেন এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন জানি না, কোন মান্নান আব্দুল ফাবদুল জানি না, কে সিপিএম এর বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না, আর যদি ভেবে নাই তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু বোঝো ঠেলা, জেলার একজন নেতা বলছে এই টাইম দিলাম, তিনিই সব বলে দিচ্ছেন, বাইকধারীদের ধরতে হবে, টাইম দিয়ে দিলাম। তা উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণের কেষ্টমণ্ডল ছিলেন, এটা তো অস্বীকার করতে পারবেন না। না, সে তো অবশ্যই, উনি দীর্ঘদিন ধরে দলটা করেছেন, কিন্তু গ্রাম্য ভাষা তো, যেমন ধরুন দিলীপ ঘোষ, একটু বলতে পুলিশের সামনে বলে বাড়িঘর জ্বালিয়ে দেব, বলতে দাও ভাই, এটা শহুরে ভাষাটা কি? আরে বলতে দাও, না দেখো, সেটা ভাঙা যেমন একটা ভাষা, তেমনি এটাও একটা ভাষা। না, সেটা ভাঙা, সেটা ভাঙা, আরে সেটা যাকেই বলা হোক, সেটা ভাঙাটাও তো একটা ভালো ভাষা, তো গ্রাম্য ভাষা। না, সেটা শহুরে ভাষা জানতে চাই, বলতে দাও না, আমি আবার সেটা ভাঙার বলতে দেন আমাকে ভাই একটুখানি। আমি এটাই বলতে চাইছি যে বিভিন্ন ভাষা, বিভিন্ন মঞ্চে আমি অনুব্রত মণ্ডলের এই ধরনের বিষয়গুলোকে একদমই সমর্থন করি না। যেমন ভাবে সমর্থন করি না যে দিলীপ ঘোষ যখন ভাষণ দিয়েছিল গ্রামে গঞ্জে, যে পায়ে নয় বুকে গুলি করে দাও, শ্মশানে পাঠিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। দেখো, এগুলো বিভিন্ন রাজনৈতিক মঞ্চে এগুলো হয়ে থাকে। আপনারা এফআইআর করুন না, আমি বলছি সেগুলো পুলিশের নিজের থেকে করা উচিত ছিল।
পুলিশের নিজের আপনারা এত দেরি কেন করলেন? তাহলে পুলিশ করেনি কেন? পুলিশ সেই সময় কি করছিল? পুলিশ পুরোটা মন্ত্রীটা করতে কে ছিল পারতো। তখন? দুজনে মিলে পুলিশ তো বলতে করতে পারে, আমি পারতো, তো শপথ বিরোধী দল। বিরোধিতা একটা মামলা। এখন তো বিরোধী দলকে বেশি বলতে দেওয়া হয়, মানে তুমি কোন স্পিকার- বিরোধী? স্পিকার এটা তো আমার তো ব্যাপার। বলছে। তুমি কোন আচ্ছা, বিরোধী? সময় সত্যি কম। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে কিন্তু সময় সত্যি কম, হ্যাঁ। এই যে পুলিশকে যদি তোমরা একদম ওপেন হ্যান্ডেড ছেড়ে দাও, খুব ভালো কথা, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এটা আমি বলবো না, এখনো বলবো না। আচ্ছা, আমি বলছি যে এই যে শ্রমিক ভট্টাচার্য যে একটা কথা বলেছে, দারুণ কথা, যে এই বাংলা আমার পরিচিত বাংলা নয় যেখানে ডিম ছুঁড়ে প্রতিবাদ করা হবে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আইনের কোন ধারায় তোমার আগের এমএলএ কোথায়? বলতে দাও। ব্রাত্য বোস এই কোথায়? দেখো, এটা সে কি মুশকিল ডিম ভাই। খেয়েছে? আমি বলছি যে সে কি ডিম খেয়েছে? সে আইনের কোথায়? কোন ধারায়? আপনার মুখে এই কথাটা মানায় না। এক সেকেন্ড, দুজনকেই থামাচ্ছি। কাউকে এই কথা মানায় না কেন আমি বলছি, যে দলের সাংসদ ডিজে বাজানোর কথা বলে এবং তারপর আদালত অবধি পৌঁছাতে ভয় পায়, তাদের মুখে এটা মানায় না যে কে ডিম ছুটছে কে ডিম ছুটছে না সেই নিয়ে মন্তব্য করা। আমি পরবর্তী বক্তার কাছে যাব। অঙ্কন ওয়েট, আমার কাছে আজকে সময় সত্যি কম, সন্ময়দার কাছে যেতে হবে। সন্ময়দার কাছে যেতে যেতে আমি খালি কয়েকটা ছবি যদি দ্রুত সম্ভব হয় দেখানো, আমি একবার দেখিয়ে দেবো যে আইনের শাসনটা এখন আছে কিনা। তখন অনুব্রত মণ্ডলরা বেঁচে গিয়েছিলেন, এখন কিন্তু সব্যসাচী দত্ত তোলাবাজির অভিযোগে জেলে ঢুকেছেন, সুজিত বসু পুরনিয়োগ দুর্নীতিতে জেলে ঢুকেছেন, এটাই বাস্তব। এখানেই শেষ নয়, দিলীপ মণ্ডল, এই গোটা হারের জমানায় দিলীপ মণ্ডল কোনোভাবে জিতে গিয়েছেন, তিনি আবার বিরোধী দলের যারা কর্মী তাদেরকে ভয় দেখিয়েছেন, তিনি জেলে ঢুকেছেন। রামেন্দু সিংহ রায়, তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক, কি দাপট তার, তিনিও জেলে ঢুকেছেন। পুলিশকে খোলা হাত দিলে পুলিশ কি করতে পারে, আইন কিভাবে চলতে পারে, এই ছবিগুলো তার উদাহরণ। সময় কম, সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, আমি অনুব্রত মন্ডল নিয়ে সৃজিতা তুমি কথা বলছিলে না, আমি খালি ভাবছিলাম মাত্র দুদিন আগে অনুব্রত মন্ডলের একটা ইন্টারভিউ শুনছিলাম, যেখানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ঋত তৃণমূল না কালীঘাট তৃণমূল। তো অনুব্রত মন্ডল বলছিলেন যে যেখানে দুটো ফুল আছে আমি সেই তৃণমূল। তখন যিনি করছিলেন, ইন্টারভিউটা নিচ্ছিলেন, তিনি বললেন যে ফুলটা যদি ঋত তৃণমূলের কাছে হয় তো বলে আমি তাহলে ঋত তৃণমূল। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো বাড়িতে বসে বসে এই ঋত তৃণমূলের অনুসারী হচ্ছেন অনুব্রত মন্ডল, সেটা দেখছে। 2002 সাল থেকে কিছুদিন আগে পর্যন্ত, মানে তিহার জেলে থাকা পর্যন্ত, অনুব্রত মন্ডলকে প্রায় 22 বছর ধরে একটা জেলার সভাপতি করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করাপশন নয়, আমি বলছি ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা মমতা বন্দ্যোপাধ্যায় তো এভাবেই করেছেন। আজকে তার ফল খেসারত এরা দিচ্ছেন। আজকে সুজিত বসু জেলে থাকছেন, প্রদীপ মন্ডল জেলে থাকছেন, উজ্জ্বল বিশ্বাস জেলে থাকছেন, উদয়ন গুহ জেলে থাকছেন, আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে বসে দেখতে হচ্ছে। আমি বলছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এর সবকটার মাথা যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানোটা দরকার। আমি সৃজিতা একটা ছোট্ট তথ্য দেবো, বাংলার পলিটিক্স নিয়ে এই আলোচনাটা হয় না, আমি বহুদিন ধরে খালি বারবার ভাবি। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় করাপশনের জন্ম দিয়েছেন, ক্রিমিনালাইজেশনের প্রথম দিন থেকে জন্ম দিয়েছেন, নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু একটা ক্রিমিনালাইজেশনকে অন্য মাত্রা দিয়েছেন কিন্তু যে লোকটি, সে যে যুবকটি, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেদিন থেকে তৃণমূল যুবা কংগ্রেস আর যুবক কংগ্রেসের তফাৎ তৈরি হয়েছিল, যারা যুবা বলে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সভাপতি করা হয়েছিল, সেই দিন থেকে লাল চুল কানে দুলের পলিটিক্সটা কিন্তু বাংলার মাটিতে ঘাঁটি গেড়েছিল। এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো, 2012 পর 2014 তৃণমূল কংগ্রেসের সাংসদ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় থেকে কিন্তু এই নিউ কালচারটা তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি গ্রাস করলো। পরবর্তীকালে 2019 অনওয়ার্ডস আমরা দেখেছি ক্যামাক স্ট্রিট পুলিশের নিয়ন্ত্রণটা নিয়ে নিল। আজকে দেবাশিস বাবু যেটা বলছিলেন, এটা তো ঘটনা। এন্টায়ার পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই থেকে কন্ট্রোল করতেন না, ওটা ক্যামাক স্ট্রিট থেকে শান্তিনিকেতন থেকে অপারেট করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেও পারছেন। আমি শেষ করছি একটা কথা বলি, যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে না দুটো দপ্তর ছিল, দুটোই খুব বিচ্ছিরি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন। একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে পুলিশ। পুলিশটা পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিনতাই করে নিয়েছিল, আর সেই ছিনতাই করার রেজাল্ট হচ্ছে এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা এই পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছিল, যার জন্য এই লাল চুল কানে দুলটা
প্রমোটেড হয়েছিল বাংলার পলিটিক্সে, এবং আলটিমেটলি তার খেসারত দিচ্ছেন আজকে বাংলার মানুষ। ঠিক। এই জাহাঙ্গীর থেকে শৌকত সবাই জেলে যাচ্ছে, এবং এই জেলে যাওয়ার পেছনে যে কীর্তিগুলো এরা করেছেন কাটছি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক ঠিক, ধন্যবাদ শর্মাদার সঙ্গে থাকুন। আমি সুদীপ্ত দা আমার সঙ্গে রয়েছেন। আমার কাছে আজকে সময় সত্যি কম, তবে সুদীপ্ত দার কাছে যেতে যেতে আমি বলে দিই যে এই যে ভোট পরবর্তী একটা হিংসায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর হয়, একজনের ইট ভাটা থেকে ইট লুটপাট করে নিয়ে চলে যান তিনি, সেই সময়তে অভিযোগ হলেও কোনো কাজ হয়নি, ফের অভিযোগ দায়ের হয়, আগাম জামিন চেয়ে বসে আছেন কিচ্ছু পাননি। আমি বলছি এইটার কথা যে ভাই আমি অন্যায় করলে আমাকে শাস্তি পেতে হবে, আমার বেঁচে যাওয়ার রাস্তা নেই, আমি পুলিশকে গরম দেখাতে পারি না। আর এই জায়গাটা তখনই তৈরি হয় যখন আমার রাজ্যের সর্বোচ্চ মাথা সেই জায়গা তৈরি করে দেয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমলে ছিল। সুদীপ্ত বাবু, আমি প্রথমে বলি যে দেবাশিস বাবুর সঙ্গে মমতা ব্যানার্জি যে ব্যবহার করেছেন, যেভাবে ওনার জীবন নষ্ট করে দিয়েছেন, আজকে যদি রমাপদ চৌধুরী বা শঙ্কর এরা যদি বেঁচে থাকতেন, বা বাণী বসু, সুচিত্রা ভট্টাচার্য, এটা নিয়ে এরকম একটা উপন্যাস হতো আপনারা ভাবতে পারবেন না। মানে একজন চিফ মিনিস্টার যিনি নাকি ওই সিটে বসে আছেন, তিনি বিনা কারণে এতটা ভিন্ডিকটিভ হতে পারেন কল্পনা করতে পারবেন না। এই দেবাশিস ধর যে ভদ্রলোককে দেখছেন, আইপিএস অফিসার, তার জীবন শেষ করে দিয়েছেন। এবং আমি প্রথমবার জানি, আমরা দুজন একসঙ্গে ফ্লাইটে করে দিল্লি থেকে ফিরছিলাম, পাশাপাশি আমরা বলেছি, হঠাৎ পাশাপাশি দেখা হয়েছে। উনি ওই 2 ঘন্টার মধ্যে এই পুরো ঘটনা বলে, আপনার যদি কোনো সমস্যা হয় আপনারা কোনোদিন জেনে নেবেন। দ্বিতীয় কথা, দেবাশিস বাবু যদি এখনো স্টুডিওতে থাকেন, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি 1 নম্বর ফিজিক্স অনার্সের স্টুডেন্ট, আর দ্বিতীয়ত আপনি আইপিএস। একটা ছোট্ট প্রশ্ন করি, এই যে আপনারা বারবার নেই বোধহয়, একটা প্রশ্ন পরের বার এলে ওনাকে করবেন, যে এই যে আপনারা বারবার গলার ভয়েসের স্যাম্পল নিচ্ছেন, এই অভিষেক ব্যানার্জি অন্তত 100 বার সংসদে তার বক্তব্য রেখেছে, যদিও খুব একটা জেতেন না উনি, অন্তত বহুবার 15 বছরে বক্তব্য রেখেছেন। সেখান থেকে কেন এই ভয়েস স্যাম্পল আছে, তার যে স্যাম্পল, তার যে বিভিন্ন যে ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরগুলোকে আপনি যদি গ্রাফিক্যালি প্লট করেন, এবং তার যে মিন মিডিয়ান মোড বিভিন্ন যে আপনার ভ্যালুগুলো আছে, সেগুলো থেকে তো ইজিলি আপনি আপনারা মিলিয়ে দেখতে পারেন। পুলিশ কেন এখনো এটাকে ডাকে, তার জন্য আদালতে যেতে হয়, কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি 35 লাখ টাকা করে খরচ করা, আবার একটা ডেট পড়া, আবার ডেটের পর সে এলো কি এলো না, কোনো দরকার নেই তো। মানে আপনি কি এটা প্রশ্নটা বিজেপি সরকারের আমলের পুলিশকেই করছেন? আমি সব সরকার, এই যে আইনটা যে গলার স্যাম্পল নিতে হবে, এবং সেই জন্য একটা লোক বারবার দৌড় করাচ্ছে আদালতে, এই আইনটা বা এই নিয়মটা কেন চেঞ্জ না হয়? এবং আজকে আপনি এমএলএ, এবং আপনি যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট, আপনি জানবেন এই পুরো ব্যাপারটা, এই যে বিভিন্ন ইন্ডিকেটরস আছে সাউন্ডের, এটা আইনত কিছু বিষয়ও থাকতে পারে। অতি অবশ্যই আমি এই ব্যাপারে অভিজ্ঞ নই, আমি এখানে কোনো কমেন্ট করব না। কিন্তু কালীঘাটের কাকুর ক্ষেত্রেও এমন তো নয় যে তিনি আগে কথা বলেননি বা তার আগে কোনো ভিডিও প্রকাশিত হয়নি, তবু কিন্তু তার গলার মানে স্বরের নমুনাটা আলাদা করে নেওয়া হয়েছে। তিনি বহুবার না দেওয়ার চেষ্টা করেছেন, এবং শেষ পর্যন্ত চেষ্টা হয়েছে। সেটাও রাস্তায় এখানে ওখানে দিয়ে গেছে, না যে কোনো ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করা হতে পারে। আমি সংসদে দিয়েছে, মানে সংসদে ওর 10 খানা স্যাম্পল নিয়ে নিলেই হয়ে যায়, নিয়ে ওকে জেলে ঢুকিয়ে দেয়। যেহেতু এই মুহূর্তে কোনো আইনজ্ঞ নেই, এবং এই বিষয়ে আমার অন্তত স্পষ্ট ধারণা নেই, আমি জোর দিয়ে এই বিষয়ে কিছু বলতে পারছি না। আমি আরেকবার সৌরপ্রিয় বাবুকে সময় দেব, তবে তার আগে একবার শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন, যে বর্তমান জমানায় দাঁড়িয়ে কেউ কোনো অন্যায় করলে কোনো ছাড় দেওয়া হবে না, সেটা যেই হোক না কেন, তার সেই বক্তব্যটা একবার আমি দর্শকদের শোনাবো। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। সব সোনা 21 সালের পরে কেনা, রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা। মানে আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেস নিজেদের অপমান নিজেরাই করছে বসে বসে। কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে কোনো এক পরিচিতের বাড়ি থেকে, কারোর খাটের তলা থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে। এগুলো কি এ তো মানে যারা তৃণমূলকে সমর্থন করে এসেছে, আমি বলবো এটা তাদের ফেস লস। সৌরপ্রিয় বাবু, না এগুলো আমাদের কাছে তো ভীষণ লজ্জার, কারণ আমরা মাটির সঙ্গে রাজনীতি করি তো। তবে আমি শুভেন্দু বাবুকে, আমি যেহেতু একসময় আমাদের দলে ছিলেন, তার নেতৃত্বে লড়াই করেছি, তিনি আজকে মুখ্যমন্ত্রী, আমি চাই যে শুভেন্দু অধিকারী দেখিয়ে দিচ্ছে যে তিনি রাজধর্ম পালন করছেন। শুধু তৃণমূল নয়, যারা বিজেপিরও যদি কেউ অপরাধ করে তাদেরকে যদি জেলে ঢুকিয়ে
এইভাবে করে শাস্তি দেয়, তাহলে আমি মনে করি তিনি সেরা মুখ্যমন্ত্রী এই বাংলার হবে। এই কথা কিন্তু তবে বিজেপির আমি- বিধায়ক অনেকেই বলেছেন না, না, যে আমি বলছি যেই এটা- হোক। ওটাই হ্যাঁ আমি বলুন বলছি। আর বলুন। দ্বিতীয় কথা আমি এইটুকুনি বলবো, শুভেন্দু মনে করছো শুভেন্দু যে বাবু মমতা ব্যানার্জি সেরা মুখ্যমন্ত্রী নেই? না, না, বলতে দাও। আমি মানে সেটা বলছি, আমি মমতা বলছি হবে, ব্যানার্জি- আগে করতে দাও। যদি arrest করেনি তো, মমতা ব্যানার্জি কাকে arrest করেছে? শেষ করতে দাও। পার্থকেও arrest আমার করেনি, বলতে দাও, কাউকেই arrest বলতে দাও। করেনি। দ্বিতীয় না, এই কথা মূল্যায়নটা হচ্ছে, বলো, তোমার ভাই, প্যারামিটারটা বলতে দাও কি? ভাই। আচ্ছা, আর সময় দেওয়া কম হোক। হবে, এইগুলো একটু অসুবিধা। সময় দেওয়া হোক। একটাই একটু সময় দেওয়া হোক। আমি এক লাইন বলি। আমার শেষ হয়ে আচ্ছা, যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। আমি এইটুকুনি অনুরোধ করব যে বিএনএস এর যে ধারায় পুলিশের সামনে আজকে মহামৈত্যকে ডিম মারার কোন অংশটা আছে, এইটা দেখে শুভেন্দু অধিকারী তাদের গ্রেপ্তার করুক। আরে তুমি যেভাবে আজকে মহামৈত্র পুলিশের তৃণমূল, সামনে আবার নতুন। মহামৈত্যকে মমতা আক্রমণ তৃণমূল করা ছিল, হয়েছে, তৃণমূল। শুভেন্দু বাবু রাজধর্ম পালন করে তাদেরকে গ্রেপ্তার করুন, এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ ওই যে করব। তো, না, না, এক লাইন, এক লাইন, একটা লাইন। বললেন না আপনি, আমাকে এক লাইন। নিজের দোষ দেখছে না, 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 আর যে সরকারের দোষ এসেছে তাকে হাজারটা প্রশ্ন না, না, করছে। অঙ্কন। কুণাল ঘোষকে যে ডিম মেরেছিল রাজধর্ম পালন করে, হ্যাঁ, হয়েছে তো। শুভেন্দু অধিকারী হয়েছে সরকার তো। তো অ্যারেস্ট এটা করেছিল, হয়েছে তো। কিন্তু এই ঠিক। রাজধর্ম জ্ঞানটা তোমাদের সময় কোথায় ছিল? চাকরি চোর, কয়লা চোর, বালি চোর গুলোকে অ্যারেস্ট করার সময় কোথায় ছিল? সুদীপ্ত দা এক লাইন বলতে চাইছেন। সুদীপ্ত দা, অঙ্কন বাবু, একটা কথা বলি, আপনি বললেন না যে উনি কতজনকে অ্যারেস্ট করেছেন, একটা জিনিস অ্যাড করা উচিত ছিল। অ্যারেস্ট তো করেনি, যারা যারা অ্যারেস্ট হবে তাদের বাঁচানোর জন্য উনি সুপ্রিম কোর্টে যেতেন। যত চোর, চিটিংবাজ, পকেটমার, এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা ফেরেববাজ করেছে। যত আছে তাদের বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের পয়সা আমাদের খরচ করে tax, ঠিক। কোটি কোটি টাকা খরচা করে তাদের বাঁচানোর জন্য উনি সুপ্রিম কোর্টে যেতেন। ধরা তো অনেক দূরের কথা। হ্যাঁ, আর তারা কারণ এখন নতুন সবাই সবার সরকার মাংস ভাই আসার আর কি। 2 মাসের বা মধ্যে মাংস তো বোন, তত্ত্বকথা আপনি যাই শোনাচ্ছে। বলেন। যাই হোক, ঠিক আছে, আগামীতে সত্যতা আরো বেশি স্পষ্ট হবে, স্বচ্ছ হবে, যে যে ভুল করছে তার রাজনৈতিক রং, তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে বর্তমান সরকার পদক্ষেপ নেয় কিনা আমরা সেটাও দেখব, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা দেখে ফেলেছি। আজকে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে বিগ ব্রেকিং, গ্রেফতার বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী গ্রেফতার। 21-এর ভোট পরবর্তী হিংসায় যুক্ত দেবরাজ। খুন, তোলাবাজির মামলা দেবরাজের বিরুদ্ধে। পুরুলিয়া থেকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। এই মুহূর্তের বড় ব্রেকিং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রেফতার বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী গ্রেফতার। 21-এ ভোট পরবর্তী হিংসায় যুক্ত, খুন, তোলাবাজির মামলা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। পুরুলিয়া থেকে গ্রেফতার, বাগুইহাটি থানার পুলিশ গ্রেফতার করে বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। দুর্দান্ত প্রতাপ রাজ ছিল তার। প্রসঙ্গত বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই দেবরাজ চক্রবর্তীর হয়েই মামলা লড়েছেন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH